সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা হলো। আলোচনা থেকে ইরানের প্রতিনিধি দল দেশে ফিরে এসেছে। তবে এর ভেতরে আলোচক দলের প্রধান বাকের কলিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানে গেছেন। বাকের কলিবাফ পরিষ্কার করে বলেছেন, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে এবং কখনো যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। অথচ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও মাঝে মাঝেই বলে যাচ্ছেন হরমুজ প্রণালী পুরোপুরি খুলে যাবে এবং সেখানে কোনো টোল থাকবে না। যদি টোল আরোপ করে তাহলে আমেরিকা করবে। আসলে এখানে কোনো সংকট সৃষ্টির আশঙ্কা আছে কিনা? আমেরিকার সাথে ইরানের সুইজারল্যান্ডের জেনেভায় যে আলোচনা হয়েছে তারপরে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এখন ইরান মুক্তভাবে তেল বিক্রি করতে পারছে। তাহলে তেলের দাম আসলে কতটা কমবে সারা বিশ্বে? বাংলাদেশ কিভাবে এখান থেকে লাভবান হতে পারে? একই সঙ্গে আর একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান আজ পাকিস্তানে যাচ্ছেন এবং তিনি মূলত কেন যাচ্ছেন পাকিস্তানে? এরপরে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দেখা দিয়েছে ইরান এবং আমেরিকার মধ্যে যে সমঝোতা হলো সে অনুযায়ী চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। নানা পদক্ষেপ দিচ্ছে দুই পক্ষ। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু কিন্তু একেবারে কর্নার্ড হয়ে গেছেন, সাইড হয়ে গেছেন। তাহলে কি এই যুদ্ধ থেকে সবচেয়ে বড় ক্ষতির শিকার নেতানিয়াহুই হলেন? এমন প্রশ্ন কিন্তু আছে। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। গতকাল সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরান এবং আমেরিকার মধ্যে আলোচনা শেষ হয়েছে। আলোচনা শেষের পরে ইরানি প্রতিনিধি দল তেহরানে ফিরে এসেছেন। তবে আলোচক দলের প্রধান বাকের কলিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমানে গেছেন। তাদেরকে বিমানবন্দরে স্বাগত জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। সাংবাদিকদের কাছে কলিবাফ একদম পরিষ্কার করে বলেছেন, হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে ইরান এবং ওমান। এই পরিচালনা করার দায়িত্ব তাদের হাতে থাকবে। এই প্রণালী কখনো আর যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না। যুদ্ধের আগের অবস্থা বলতে, যুদ্ধের আগে যেমন হরমুজ প্রণালীতে টোল ছিল না, কোনো নিয়ন্ত্রণ ছিল না, যে যার মতো খুশি সেই তার মতো করে জাহাজ চালাতে পারত। কোনটা সামরিক জাহাজ, কোনটা বেসামরিক জাহাজ, কোনটা তেলবাহী জাহাজ, কোনটা পণ্যবাহী জাহাজ, এগুলো কোনো হিসাব নিকাশ ছিল না। কোনটা ইসরায়েলের, কোনটা আমেরিকার, এগুলো কোনো কিছু হিসাব নিকাশ ছিল না, চিন্তাভাবনা ছিল না। কিন্তু এখন ওই রকম হবে না। তার মানে এখন কন্ট্রোল থাকবে এবং সেই কন্ট্রোলটা বেসিক্যালি ইরানের হাতে থাকবে। এর সাথে সহযোগী দেশ হিসেবে থাকবে ওমান। এবং এখানে জাহাজ পারাপারের ফি হিসেবে টোল হয়তো নেওয়া হবে না, ইরানের পক্ষ থেকে যা বলা হচ্ছে। একটা টাকা নেওয়া হবে, যেমন পরিবেশ দূষণ হয় জাহাজ চলাচলের ফলে, তেল অনেক সময় পড়ে, অনেক বর্জ্য পড়ে। এই যে হরমুজ প্রণালী বা পারস্য উপসাগরের বিরাট উপকূল, উত্তর উপকূল পুরোটাই তো ইরানের ভূখণ্ডের সাথে যুক্ত। এই যে বর্জ্য যত যা কিছু পরিবেশ বিনষ্ট হওয়ার যত যা কিছু, সেটা ইরানের সাথেই যায়। ফলে এই রকম বেশ কিছু বিষয় থাকবে যে বিষয়ের ম্যানেজমেন্টের জন্য বা ডেভেলপমেন্টের জন্য ইরান একটা টাকা নেবে জাহাজ প্রতি জাহাজ থেকে। সেটা সরাসরি টোল হিসেবে না হলেও পরিবেশ রক্ষা আদার সেকশন দেখিয়ে এই টাকাটা নেওয়া হবে। তার মানে দাঁড়াচ্ছে যে একেবারে বিনা পয়সায় জাহাজ পারাপার হবে না এই 60 দিনের পরে। তারপরে আরেকটা ব্যাপার হবে, ইরান আগেই বলেছে ইসরায়েলের কোনো জাহাজ চলাচল করতে পারবে না হরমুজ প্রণালী দিয়ে। তার মানে ইসরায়েলের জন্য এই জাহাজ চলাচল বন্ধ হয়ে গেল সম্ভবত। এরপরে আমেরিকার কোনো সামরিক জাহাজ চলাচল করতে পারবে না হরমুজ প্রণালী দিয়ে, ইরান এটাও বলেছে। এই সমঝোতার ভিতরে আসলে এইটা নিয়ে কি হবে আমি জানি না, কিন্তু এটা বলেছিল। সেক্ষেত্রে একটা ব্যাপার তো এখানে থাকবেই, অর্থাৎ হয় আমেরিকাকে ছাড় দিতে হবে, না হয় ইরানকে ছাড় দিতে হবে, বা কোনো একটা ম্যানেজমেন্টের ব্যাপার থাকবে। দেখা যাক কীভাবে এটা হয়। যাই হোক, এই যে গতকাল জেনেভা আলোচনা হলো, এই আলোচনাকে খুবই সফল বলছে, সব পক্ষই সন্তুষ্ট। আমরা যা দেখছি, জেডি ভ্যান্স মার্কিন ভাইস প্রেসিডেন্ট তিনিও সন্তুষ্ট বলছেন, পাকিস্তানও সন্তুষ্ট, কাতারও সন্তুষ্ট,
ইরানও মোটামুটি বলছে যে ভালো আলোচনা হয়েছে, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে এবং বেশ কয়েকটা চুক্তিও হয়েছে যাতে এই প্রক্রিয়াটা সহজ হয়। ইরানের উপর থেকে তেল নিষেধাজ্ঞা একদম কমপ্লিটলি তুলে নিয়েছে 60 দিনের জন্য। তারপরে যাতে ইরান সহজে তেল বিক্রি করতে পারে তার জন্য একটা প্রয়োজনীয় ডকুমেন্ট দিয়েছে আমেরিকা, যাতে কেউ কোনো ডিস্টার্ব না করে। এরপরে ইরানের $12 বিলিয়ন ছাড়ের ব্যাপারে একদম চুক্তি হয়েছে। সেই 24 বিলিয়ন ডলার আটকে আছে, তার ভিতরে $12 বিলিয়ন পাবে এখন, আর কিছুদিনের ভিতরে হয়তো বাকি $12 বিলিয়ন। তো এই $12 বিলিয়ন ইরান পেয়েছে, মানে চুক্তি হয়েছে, খুব শীঘ্রই হয়তো 2-1 দিনের ভিতরে পেয়ে যাবে, অথবা পেয়ে গেছে। কাতারের ব্যাংকে হয়তো দিয়েছে, ইরান টাকা নিয়ে নেবে, ব্যাংকিং চ্যানেলে ঢুকতে পারবে এখন ইরান। সেক্ষেত্রে বেশ কিছু সুবিধা পাবে। এখানে সবচেয়ে বড় যে প্রশ্ন, ইরানের তেল বিক্রির উপর থেকে আমেরিকা তার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। এই ঘটনাটাকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা বলা হচ্ছে, কারণ বহু বছর ধরে ইরানের উপর নিষেধাজ্ঞা রয়েছে এবং ইরান বিকল্প পথে বিভিন্নভাবে কম দামে ব্ল্যাক মার্কেটে নানান কায়দায় তার তেল সে বিক্রি করে গেছে। এখন যখন ইরান তেল বিক্রি করতে পারবে একদম প্রকাশ্যে, তখন কিন্তু ইরানকে আর অতটা কমে তেল বিক্রি করতে হচ্ছে না, যেহেতু সে বৈধভাবে তেল বিক্রি করতে পারবে। এবং ধরে নেওয়া হচ্ছে এই বৈধভাবে তেল বিক্রি করার কথা চীন থেকে শুরু করে সবার কাছে, তার মানে বাড়তি দামে। যদিও তেলের দাম কমে আসবে, ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পরে আন্তর্জাতিক গণমাধ্যম থেকে জানা যাচ্ছে যে 1 থেকে 3% দাম কমে গেছে। এখনই হুড়মুড় করে দাম কমছে না এই কারণে যে হরমুজ প্রণালীর যে রেকর্ড, গত 24 ঘন্টায় 24টা জাহাজ, 2 ডজন জাহাজ চলাচল করেছে হরমুজ প্রণালী দিয়ে। অথচ যুদ্ধের আগে কিন্তু প্রতিদিন অন্তত 100 জাহাজ চলাচল করত এই হরমুজ প্রণালী দিয়ে। তার মানে প্রতি ঘন্টায় 4টা বা তার বেশি জাহাজ চলাচল করত। সেই জায়গায় গত 24 ঘন্টায় প্রতি ঘন্টায় 1টা করে জাহাজ চলাচল করেছে, কোথায় 4টার বেশি আর কোথায় 1টা, 3টার বেশি কম। তো এই জাহাজের ভেতর তো সব তেলের জাহাজ না হয়তোবা। এর মানে দাঁড়াচ্ছে যে হরমুজ প্রণালী খুলেছে, কিন্তু একদম স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে অনেকটা সময় লেগে যাবে, কারণ সেখানে ইরানের পক্ষ থেকে মাইন বসানো হয়েছিল। বেশ ঝুঁকিপূর্ণ এখনও রুটগুলো। এছাড়া একদম ওখানে তো অনেকগুলো দ্বীপ, সেক্ষেত্রে হুটহাট করে যেমনি সেমনি চলে যেতে পারছে না, রুট মেনটেন করে যেতে হয়। ইরান যে রুট দিয়েছে সেই রুটেই জাহাজ চলাচল করতে হচ্ছে, তার বাইরে যাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে জাহাজ চলাচল ধীরগতির। আবার যদি ইরান ম্যানেজমেন্টের জন্য টাকা নেয় প্রত্যেকটা জাহাজ থেকে, তাহলে এটার ব্যাপারে একটা সিস্টেমেটিক ওয়ে থাকবে। এই সিস্টেম ফলো করে যখন হরমুজ প্রণালী পার করতে হবে, তখন আগের মতো জাহাজ আসলে কখনোই আর অত বেশি চলাচল করতে পারবে না। এটাই মোটামুটি বাস্তবতা বলে মনে হচ্ছে। সেক্ষেত্রে ইরানের সাথে আমেরিকার এই চুক্তি হয়ে গেলেও, ইরানের উপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও আন্তর্জাতিক বাজারে তেলের ফ্লো, তেলের প্রবাহ যে খুব দ্রুত বেড়ে যাবে এতটা ভাবার মনে হয় এখনই সুযোগ আসছে না। সেক্ষেত্রে তেলের দাম আস্তে আস্তে ধীরে ধীরে কমবে, কিন্তু ধীরে ধীরে। এই জায়গায় বাংলাদেশ কিভাবে সুবিধা পেতে পারে? এখানে একটা ব্যাপার হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যখন তেলের দাম, জ্বালানির দাম কমবে, তখন বাংলাদেশেও অনেকটাই কমার কথা। কিন্তু মুশকিল অন্য জায়গায়। তেলের দাম কমলো, কিন্তু অর্থনীতিতে যদি একটা মন্দাভাব অবস্থা তৈরি হয়, তাহলে কিন্তু বাংলাদেশের রেমিট্যান্স কমে যাবে। আবার তেলের দাম বাড়লেও সেই সংকট তৈরি হয়। যেমন তেলের দাম বাড়লে দুনিয়ার সব কিছুর দাম বেড়ে যায়। আর যদি যে যুদ্ধ গেল বা যে পরিস্থিতি বিরাজ করছে, এর কারণে যদি কোনো রকমের রিসেশন অর্থাৎ মন্দা অবস্থা তৈরি হয়, তাহলে আমরা যেহেতু জনশক্তি রপ্তানি করি, পোশাক রপ্তানি করি, এর দুটো খাতেই ঝামেলা তৈরি হবে। ঝামেলা তৈরি হবে কীরকম? যখনই আর্থিক মন্দা দেখা দেয় বিশ্ব অর্থনীতিতে, তখন যারা উদ্যোক্তা, যারা জনশক্তি আমদানি করে বা পোশাক আমদানি করে, তাদের কেনার পরিমাণ, জনশক্তি নেয়ার পরিমাণ, এগুলো সব কমে যায়। কারণ ধরুন একটা হোটেল, একটা পর্যটন কেন্দ্রে একটা হোটেল হয়তো 3 শিফট চলতো, এখন সব কিছু দাম বেড়ে যাওয়ার কারণে পর্যটনের সংখ্যাও কমে যাবে। তখন ওই হোটেল মালিক স্বাভাবিকভাবেই
তার 3 শিফটের জায়গায় 2 শিফট করবে, 2 শিফটের জায়গায় 1 শিফট করবে। আলটিমেটলি লোক কম লাগবে, তখন তার যে বাড়তি লোক আছে সে ছাঁটাই করবে বা বেতন কমিয়ে দেবে, তারপরে ওভারটাইম কমে যায়। এরকম নানান কারণে শ্রমিক যারা ছিল বা জনশক্তি যারা বিদেশে গেছে তাদের সবার আয় ইনকাম কমে যায়, তখন তারা রেমিট্যান্স কিন্তু কম পাঠাতে পারবে। এইভাবে আমাদেরকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেও অর্থনীতির যে অবস্থা, এখনও মন্দা অবস্থা তৈরি হয়নি, কিন্তু এমনটি আশঙ্কা আছে। এবং এই অবস্থা অনেকটা ডিপেন্ড করছে চীনের উপরে। চীন কতটা বেশি মাত্রায় তেল ব্যবহার করবে এবং কতটা বেশি তার ফ্যাক্টরি আদার চালু করবে, তার পশ্চিমা জগতে তার বাজার চাহিদা পূরণ করার জন্য চীনা কতটুকু পণ্য উৎপাদন করবে এবং পশ্চিমা জগৎ কতটুকু গ্রহণ করছে, আবার পশ্চিমাদের পণ্য সারা বিশ্বে কীভাবে সাপ্লাই চেইনে যাচ্ছে, এগুলোর অনেক কিছুর উপর ডিপেন্ড করছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে সামগ্রিক বিচারে বাংলাদেশ যে খুব বেশি একটা লাভবান হতে পারবে তা না, তবে এই জায়গায় লাভবান হওয়ার পথটা কী এবং কোন উপায়ে আমরা লাভবান হতে পারি, এই জন্য কূটনৈতিক প্রক্রিয়ার পাশাপাশি অর্থনৈতিক বিশেষজ্ঞ যারা আছে তাদেরকে নিয়ে আলোচনা করা দরকার, তাদের পরামর্শ নেওয়া দরকার এবং তাদেরকে প্রয়োজনীয় দায়িত্ব দেওয়া দরকার। এই বিষয়গুলো নিয়ে তারা ভাবুক, চিন্তা করুক, গবেষণা করুক এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে পরামর্শ দিক। সেটাই হবে বাংলাদেশের জন্য সুবিধাজনক। যা হোক, সুপ্রিয় দর্শক, এই যে ইরান, আমেরিকা, ইসরায়েল যে যুদ্ধ হলো, এই যুদ্ধের ভেতরে একটা গুরুত্বপূর্ণ পার্ট ছিল, উল্লেখযোগ্য পার্ট ইসরায়েল। এবং বলাই হচ্ছে যুদ্ধের আগে থেকে এই পর্যন্ত সবাই যে এই যুদ্ধে ইসরায়েল মূলত আমেরিকাকে টেনে আনলো বা ইসরায়েল আমেরিকাকে টেনে এনেছে। অনেকে বলছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বুদ্ধি, পরামর্শ, উস্কানি এবং চাপে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে গেছে। এখন এই যুদ্ধে জড়িয়ে যাওয়ার পর যখন ইরানের পক্ষ থেকে শক্ত জবাব দেওয়া হয়েছে, তখন কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, রাজনৈতিক দিক দিয়ে, কূটনৈতিক দিক দিয়ে, আন্তর্জাতিক অস্ত্রবাজারে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সব দিক দিয়ে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। এখন যখন আমেরিকার লোকজন বুঝতে পেরেছে যে এই যুদ্ধ মূলত তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে, তখন কিন্তু তারা এই যুদ্ধ বন্ধের জন্য উঠে পড়ে লেগেছিল, পাগল হয়ে গিয়েছিল। ডোনাল্ড ট্রাম্পকে আপনারা দেখেছেন যে অনেকটা জোর করে ইরানকে চুক্তি করতে বাধ্য করলো। জোর করে বলতে যে ভাই, আমরা যুদ্ধ চাই না, মাপ চাই, তোমরা চুক্তি করো, একটা চুক্তি করো, এরকম একটা পরিস্থিতি। এই চুক্তির ব্যাপারে কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যথেষ্ট নেগেটিভ অবস্থানে ছিল। ইসরায়েল তারা এই চুক্তি চায়নি। তার সবচেয়ে বড় কারণ সেটা হচ্ছে যে এই চুক্তি যদি হয়ে যায় তাহলে ইসরায়েলের রাজনীতিবিদদের যে সিকিউরিটি পলিটিক্স, যেটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার ভয় দেখিয়ে যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু শেষ হয়ে যায়। কীরকম একটু ব্যাখ্যা করি। ধরুন, নেতানিয়াহু সবসময় বলে যে ইরানের হাতে পরমাণু অস্ত্র আছে বা পরমাণু অস্ত্র বানাতে পারে, তার পরমাণু কর্মসূচি আছে। এটা না ধ্বংস করলে কিন্তু মধ্যপ্রাচ্য অর্থাৎ ইসরায়েলে শান্তি আসবে না। কেমন? মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল একটা অবস্থা থাকবে, ইসরায়েল নিশ্চিত হতে পারে না। আবার ইরানের হাতে যে ক্ষেপণাস্ত্র আছে, এটাও ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি। আবার সবচেয়ে বড় কথা যা বলে আসছিল, ইরানে যে সরকার আছে, ইসলামী বিপ্লবী সরকার, এই সরকার থাকা মানেই ইসরায়েলের জন্য হুমকি, বিপদ। এই সরকার যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত ইসরায়েল নিরাপদ নয়। এমনকি আমেরিকার স্বার্থ মধ্যপ্রাচ্যের নিরাপদ নয়, ইউরোপীয়দের স্বার্থ নিরাপদ নয়। এইভাবে নেতানিয়াহু বা ইসরায়েলের নেতারা পশ্চিমাদেরকে বোঝাতো, এমনকি মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও বুঝিয়েছে ইরান একটা বিরাট বড় হুমকি, ইরান হলো ঝুঁকি। এই সমস্ত বুঝিয়ে যুদ্ধে এনেছিল। কিন্তু যখন ইরানের সাথে চুক্তি করছে আমেরিকা, তখন তো এই যুদ্ধ পরিস্থিতি আর থাকছে না, আর যুদ্ধের প্রশ্ন থাকছে না, বরং শান্তি প্রতিষ্ঠার প্রশ্ন, মধ্যপ্রাচ্য স্থিতিশীল হয়ে যাওয়ার প্রশ্ন। তখন নেতানিয়াহু কাকে বলবে যে ইরান হুমকি? আমেরিকাকে বলবে, সেই আমেরিকা তো ইরানের সাথে চুক্তি করলো, তাহলে আর কাকে বলবে? মধ্যপ্রাচ্যের দেশগুলোকে বলবে, তারা তো ইরানের সাথে বন্ধুত্ব সৃষ্টি করছে, তাহলে কাকে বলবে? সেক্ষেত্রে ইসরায়েলের যে রাজনৈতিক নেতারা আছে, বিশেষ করে নেতানিয়াহু, যিনি সবচেয়ে বেশি এই ইরান জুজুর ভয় দেখিয়ে ইরানের হুমকিকে সবার সামনে তুলে ধরে
ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে বা ইরানের বিরুদ্ধে সবসময় বারবার কাট অবস্থানে ছিল, এই জায়গা থেকে কিন্তু একটা সংকটে পড়ে গেল নেতানিয়াহু। তিনি কিন্তু আর এভাবে কাউকে বোঝাতে পারবেন না, মানুষ তার এই বক্তব্য আর গ্রহণ করবে না। সেক্ষেত্রে তার রাজনৈতিক ভবিষ্যৎ কী তাহলে ইসরায়েলি জনগণের মধ্যে? বরং ইসরায়েলের জনগণ 92%-এর বেশি, আমি সেদিন একটা ভিডিওতে বলেছিলাম, 92%-এর বেশি মানুষ মনে করে যে ইসরায়েল ব্যর্থ হয়েছে, ইসরায়েল পরাজিত হয়েছে, ইরানিরা জিতেছে। তো যে 92% মানুষ এইটা ভাবে, তারা তো ভোটার ইসরায়েলের, তারা তো নেতানিয়াহুকে ভোট দেবে না। তাহলে কি অবস্থা দাঁড়ায়? তাহলে যা দাঁড়ায় তা হচ্ছে এই, নেতানিয়াহু আগামী নির্বাচনে মনে হয় ক্ষমতা আসতে পারবে না, এবং ক্ষমতায় আসতে গেলে তার বহুত কাঠখড়ি পোড়াতে হবে। আর এই জুজুর ভয় দেখিয়ে তার রাজনীতি করা হয়তো হবে না। সেক্ষেত্রে নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলো। এবং এই জায়গা থেকে বলা যায় যে ইরান, আমেরিকা, ইসরায়েলের ভেতরে যে যুদ্ধ হলো, সেই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন নেতানিয়াহু। সুপ্রিয় দর্শক, আজকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর মাসুদ পেজেশকিয়ান পাকিস্তান সফরে যাচ্ছেন। একদিনের সফরে তিনি পাকিস্তান যাবেন। আমি যখন ভিডিও করছি তখন যাবেন বলছি, হয়তো এই ভিডিও যখন শুনবেন ততক্ষণে হয়তো তিনি পাকিস্তান পৌঁছে যাবেন। এই সফরের একটা বড় কারণ হচ্ছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ব্যক্তিগতভাবে পাকিস্তানে উপস্থিত হয়ে পাকিস্তান সরকারকে, জনগণকে ধন্যবাদ দিতে চাই। এই যুদ্ধবিরতি, এই যুদ্ধের অবসান ঘটানোর ক্ষেত্রে পাকিস্তান সরকার এবং জনগণ যে ভূমিকা রেখেছে, তার জন্য তিনি পাকিস্তান সরকার এবং জনগণকে ধন্যবাদ দিতে চান। পাশাপাশি বাণিজ্য সহযোগিতা আরও অনেক বেশি বাড়ানো যায় কিভাবে, তার একটা আলাপ আলোচনা তিনি করবেন। এবং এই সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, এরপরে পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার, হয়তো সেনাপ্রধান আসিম মুনির, এরপরে সিনেটের চেয়ারম্যান গিলানি, এরপরে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার আয়াজ সাদিক, সবার সাথেই বৈঠক হবে। তো এই বৈঠক এবং এই ইরানের প্রেসিডেন্টের পাকিস্তান সফর, এই সফরটাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে পাকিস্তান ইরানের পক্ষ থেকেও। এবং এত বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে রাজধানী ইসলামাবাদে যে অনেক বাস টার্মিনাল, বাস চলাচল অনেক কিছু বন্ধ করে দেওয়া আছে। এমনকি ইসলামাবাদ হাইকোর্ট আজকে বন্ধ, অনেক অফিস আদালত, বহু কিছু বন্ধ তার নিরাপত্তার জন্য এবং এই সফর নির্বিঘ্ন করার জন্য। সেক্ষেত্রে আমরা আশা করতেই পারি যে এই সফর থেকে ইরান এবং পাকিস্তানের সম্পর্ক অন্যরকম উচ্চতায় চলে যাবে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। যাবার আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যে বললাম এই যুদ্ধ থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নেতানিয়াহু, আপনাদের কি তাই মনে হয়, নাকি আপনাদের ভিন্ন কোনো চিন্তা আছে? তো দর্শক, আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।